২৬ বছর বয়সী লিজা হোটেল রুমে বসে অপেক্ষা করছে তার দেওর ও তার পার্টনার শাওনের জন্য। এর প্রায় ৩০ মিনিট পর আসলো শাওন। কিরে, তোর আসতে এতক্ষণ লাগে? সরি ভাবি, বাইকের তেল শেষ হয়ে গেছিল। ও, আমায় তাড়াতাড়ি ফিরে যেতে হবে, তোর ভাই বাসায় এসে না দেখলে সন্দেহ করবে। আচ্ছা ঠিক আছে। সীমা কোথায়? বাইরে বসে আছে। অতঃপর লিজা এবং শাওন চলে গেল তাদের পাপের দুনিয়ায়। প্রায় ১৫ মিনিট পর লিজা বলল, আমায় এবার যেতে হবে। শাওন বলল, ভাবি আর কিছুক্ষণ থাকো। তোকে সুখ দিতে গিয়ে আমি আমার সংসার ভাঙতে পারবো না। একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিল শাওনকে লিজা। তারপর লিজা বলল, আমি গেলাম। আর শোন, বারবার কল করবি না বলে দিলাম। তোর ভাইয়া মাঝে মাঝে ফোন হাতে নেয়। যদি ধরা পড়ি তাহলে আমাকে আর পাবি না। না না, ঠিক আছে ভাবি, আমি তোমাকে হারাতে পারবো না। এই বলে লিজা রুম থেকে বেরিয়ে সীমাকে ডেকে নিয়ে হোটেল ত্যাগ করে লিজা বাইরে এসে একটা সিএনজি ধরে বাসার দিকে রওনা হয় সীমাকে সাথে নিয়ে। আসলে সীমা হলো লিজার বাসার কাজের মেয়ে, যাকে লিজা নিজের বোনের মতন দেখে আর বিশ্বাসও করে। তাই ওকে সাথে নিয়ে নিজের ইচ্ছে মতো পরপুরুষের সাথে নিজের চাহিদা মেটায় লিজা। এদিকে শাওন এখনো হোটেল রুমেই বসে আছে। শাওন বসে বসে ভাবছে, লিজা ভাবির কিসের অভাব? টাকা, সম্পত্তি, স্বামীর ভালোবাসা। ওর তো ৩ বছরের একটা মেয়েও আছে। আর আমার তো মনে হয় না সাদিক ভাইয়া ওর কোনো চাওয়াই অপূর্ণ রেখেছে। তাহলে কেন? এসব ভাবতে ভাবতে ঘড়ির দিকে শাওন তাকিয়ে দেখে ৩:৪৬। উঠে দাঁড়ায় শাওন। আজ প্রাইভেট মিস হবে বলেই মনে হচ্ছে। হোটেল থেকে বেরিয়ে এসে বাইক নিয়ে চলে যায় শাওন। এদিকে প্রায় ১৫ মিনিট পর বাসার সামনে চলে আসে লিজা। তারপর সিএনজি ভাড়া দিয়ে লিজা সীমাকে বলল, কিরে সীমা, তোর ভাইয়া আবার আসেনি তো? মনে হয় আসেনি ভাবি, আসলে তো বাইরে গাড়ি থাকতো। আচ্ছা তাড়াতাড়ি চল। অতঃপর লিজা বাসায় এসে গোসল করে ফ্রেশ হয়ে সোফায় বসে টিভি দেখছে। এমন সময় সিপনের ফোন। লিজা প্রথমে ধরল না, কিন্তু শিপনও নাছোড়বান্দা, ফোন দিয়েই যাচ্ছে। অতঃপর কলটা রিসিভ করলো লিজা। কি বলবি, তাড়াতাড়ি বল। কলটা ধরতে এত দেরি কেন হলো ভাবি, জানতে পারি? আমি কি তোর বউ নাকি যে তোকে সব বলতে হবে? আজরাইয়া প্যাঁচাল বাদ দিয়ে কেন কল করেছিস সেটা বল। কাল একটু দেখা করতে পারবে? না, কাল হবে না। কেন? আমার সমস্যা আছে। আর মনে রাখিস, আমি কোনো পতিতা না যে তুই ডাকলি আর আমি চলে আসব। আমার সংসার আছে, সব কিছু মেনটেন করে চলতে হয় আমায়। তো কবে দেখা করবে? দেখছি, বলে কলটা কেটে দেয় লিজা। তারপর সীমাকে ১ কাপ চা দিয়ে যেতে বলে। আবারও টিভি দেখায় মনোযোগ দিল লিজা। তারপর সামিরাকে কোলে নিয়ে, অর্থাৎ তার মেয়েকে কোলে নিয়ে সিরিয়াল দেখছে। এই নিন ভাবি চা। তোর কাজ শেষ? হ্যাঁ ভাবি। আচ্ছা তো বস, এখানে টিভি দেখি। ভাবি, বলেই ফ্লোরে বসে পড়ল সীমা। আরে সোফায় বস না, এখন কি তোর ভাইয়া আছে নাকি? তারপর সোফায় বসতে বসতে সীমা বলল, কেমন করে আপনি একসাথে দুজনকে সামাল দেন ভাবি? শাওন শিপন দুজন প্রেমিক। বলি একটা শ্বাস ছাড়ল সীমা। তারপর লিজা একটা হাসি দিয়ে বলল, দুজন কোথায় রে, ৩জন। তোর ভাইয়া আছে না? বলি একটা আবারও দীর্ঘশ্বাস ছাড়ল সীমা। সীমা তখন মনে মনে ভাবছে, আমি একটাকেই সামাল দিতে পারি না, আর উনি ৩টে। বিকেল তখন ৫টা। গাড়ির হর্ন শুনে তাড়াতাড়ি করে সোফা থেকে উঠে পড়ে সীমা। সীমার কাণ্ড দেখে মুচকি একটা হাসি দিল লিজা আর বলল, এত ভয় করিস তোর ভাইয়াকে? হ্যাঁ ভাবি, অনেক। তাহলে আমাকে যে এসবে সাহায্য করিস, যদি জানতে পারে? সীমা চুপচাপ। কি ব্যাপার লিজা, কি করছো? আমার মামনির স্বামীরা কেমন আছে? বলি ধপ করে সোফায় বসে পড়ল সাদিক। অনেক ক্লান্ত সে। এই তো টিভি দেখছি। আজকে খুব বেশি ক্লান্ত? আর তোমার অফিস তো 4টেই শেষ হয়, তাহলে মাঝে মাঝে 5:30, 5টা, এমনকি কোনো কোনো দিন 6টাও বাসাতে আসো কেন? অনেক কাজ থাকে তাই। আচ্ছা যাও, ওপরে যাও, গিয়ে ফ্রেশ হো, আর বাহানা দিতে হবে না। তারপর লিজা নাস্তা রেডি করছে। আর এদিকে ওপরের দিকে হাঁটা দিল সাদিক। যা সীমা, তোর ভাইয়াকে নাস্তা দে। ওকে ভাবি, যাচ্ছি।
এদিকে সাদিক ওপরে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর নাস্তার টেবিলে আসলো। কিরে সীমা, নাস্তা রেডি? হ্যাঁ ভাইয়া, বসুন, দিচ্ছি। তারপর নাস্তা সেরে সাদিক নিচে লিজার কাছে চলে যায়। নাস্তা করেছো লিজা? হ্যাঁ, করলাম। আচ্ছা, সন্ধ্যা তো হয়ে এলো, বাজারে যাবে না? না, আজ আর যাব না। যা আছে তাই দিয়ে সীমাকে চালিয়ে নিতে বলো। এভাবেই দুজন গল্প করতে করতে অনেকটা সময় কেটে গেল। এখন রাত 10টা। লিজা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে নাইট ড্রেস পরেছে আর সাদিককে দেখছে। সাদিক বসে ল্যাপটপে নিজের কাজ করছে। তারপর লিজা সাদিককে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আর কত অফিসের কাজ করবে? ঘরে যে বউ আছে সেটা ভুলে গেছো? না, ভুলিনি। তারপর দুজনেই তারা ভালোবাসার গভীরে হারিয়ে গেল। এভাবে প্রায় 10 মিনিট চলতে থাকলো। তারপর হঠাৎ টেবিলে রাখা লিজার ফোনের মেসেজ টোনটা বাজতেই দুজনের চোখ সেদিকে গেল। তখন সাদিক কিছু বুঝে ওঠার আগেই লিজা ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। সাদিকও সেদিকে খেয়াল না করে নিজের স্ত্রীর ভালোবাসায় ডুবে গেল। এভাবেই চলতে থাকে স্বামী স্ত্রীর পবিত্র ভালোবাসা। তারপর হঠাৎ গভীর রাতে ঘুম ভাঙে লিজার। লিজা ঘুম ভাঙার পর লিজা সাদিকের দিকে তাকিয়ে দেখে সাদিক ঘুমাচ্ছে। লিজা উঠে ফোনটা নিয়ে দেখে শাওনের মেসেজ। তখন মনে মনে 101টা গালি দিল শাওনকে। দিয়ে এসে আবার ঘুমিয়ে পড়ল লিজা। সকালবেলায় 8টা বাজে ঘুম ভাঙে সাদিকের। লিজা এখনো ঘুমাচ্ছে। লিজার দিকে তাকিয়ে আছে সাদিক। ঘুমের মধ্যে লিজাকে নিষ্পাপ শিশুর মতন লাগছে। তারপর লিজার কপালে একটা আলতো করে ভালোবাসার পরশ দিয়ে বিছানা থেকে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। তারপর শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে বাইরে বের হয়। এদিকে লিজা এখনো ঘুমাচ্ছে দেখে সীমাকে ডেকে চা দিতে বলে নিউজ পেপারটা নিয়ে ব্যালকনিতে বসে পেপার পড়তে শুরু করলো সাদিক। সীমা চা দিয়ে গেল আর সাদিক চায়ের কাপে চুমুক দিচ্ছে আর খবরের কাগজ পড়ছে। এদিকে লিজারও ঘুম থেকে উঠে গোসল সেরে আয়নার সামনে বসে সাজুগুজু করছে। সাদিক পেপার পড়া শেষে রুমে চলে আসে। এসে দেখে লিজা একটা নীল শাড়ি পরে আয়নার সামনে বসে আছে। লিজাকে নীল শাড়িতে একদম নীল পরীর মতন লাগছে, যা দেখে সাদিক নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। লিজাকে পিছন থেকে জড়িয়ে ধরে। হঠাৎ সাদিকের স্পর্শে লিজা একটু কেঁপে উঠল। তারপর সাদিক বলল, আচ্ছা লিজা, তুমি এত সুন্দর কেন? তোমাকে যত দেখি ততই তোমার রূপে মুগ্ধ হয়ে যাই। আচ্ছা, তাই বুঝি? কেন আগে সুন্দর লাগতো না? আসলে সেটা না, কিন্তু তুমি যেন দিন দিন আরো বেশি সুন্দর হয়ে উঠছো, সেটা কি জানো? হ্যালো মিস্টার, কয়টা বাজে? কেন, অফিসে যাবেন না? হ্যাঁ, যাব তো। তো আমাকে ছাড়েন আর অফিসে চলে যান। ধুর, সারাদিন শুধু অফিস আর অফিস, ভালো লাগে না। এই বলে সাদিক রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে গেল। এখন সকাল 11টা। লিজা সোফায় বসে টিভি দেখছে। হঠাৎ করে এমন সময় নিলয়ের ফোন। নিলয় হচ্ছে লিজার ভার্সিটির ফ্রেন্ড। লিজা তো ফোনটা হাতে নিয়েই অবাক। নিলয় আমাকে ফোন করেছে। তারপর তাড়াহুড়ো করে রিসিভ করলো লিজা। হ্যালো, কেমন আছো নিলয়? ভালো, তুমি? আমি ভালো কিনা সেটা তো জানোই। এসব ভেবে আর কি লাভ? হ্যাঁ, আচ্ছা বাদ দাও না এসব। তুমি তো বিয়ে করেছো, তাই না? হ্যাঁ, একটা ছেলে সন্তানও আছে, 6 মাস বয়স। আরে বাহ, তাহলে তো সুখেই আছো। হ্যাঁ, আচ্ছা রাখছি, এখন অফিসে আছি। আচ্ছা, ভালো থেকো। তার 7 দিন পর লিজা প্রতিদিনের মতোই সোফায় বসে টিভি দেখছে। কিন্তু লিজার যেন কিছুই ভালো লাগছে না। সেজন্য লিজা সীমাকে ডাক দিল একটু গল্প করার জন্য। কিন্তু সীমা বলল সে ব্যস্ত। আর এদিকে লিজা বোরিং হয়ে বসে আছে। তাই মনে মনে ভাবলো একটু শপিং করলে কেমন হয়? শপিং করলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। রেডি হয়ে বেরিয়ে পড়লো শপিং করতে। যাওয়ার আগে সীমাকে বলে গেল যে সাদিক আসলে যেন তাড়াতাড়ি নাস্তা রেডি করে ওকে খেতে দেয়। তারপর টানা 3 ঘন্টা ঘোরাঘুরি করে শপিং করার পর মার্কেট থেকে বের হয় লিজা। লিজা বের হয়ে দেখে শিপন সামনে দাঁড়িয়ে আছে। এজন্য লিজা শিপনকে পাশ কাটিয়ে যেতে চাইলো, কিন্তু তারপরেও শিপন লিজাকে দেখে ফেলল। কি খবর ভাবি, শপিং করলেন? হ্যাঁ ভাবি, তোমাকে আজ খুব সুন্দর লাগছে। কথাটা শুনে লিজা লজ্জায় চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আচ্ছা ভাবি, চলো না, পাশেই একটা হোটেল আছে।
আজ পারবো না শিপন, তোর ভাইয়া বাসায় এসে পড়েছে মনে হয়। আরে ভাবি, কিছু হবে না, প্লিজ চলো। না শিপন, আজ আমি পারবো না, বলেই চলে যেতে লাগলো লিজা। তখনই শিপন বলল, কি বললে? পারবে না? তাহলে কি ভিডিওটা? লিজা থেমে গেল। শিপনও গ্রিন সিগন্যাল পেয়ে লিজাকে নিয়ে হোটেলে চলে গেল। এদিকে সাদিক বাসায় এসে বসে আছে, কিন্তু লিজার কোনো খবর নেই। কয়েকবার ফোন করলেও রিসিভ হয়নি, তাই একটু টেনশন হচ্ছে। সীমাকে বারবার প্রশ্ন করলেও সে বলে শপিংয়ে গেছে। আসলে সীমা এটা জানে যে লিজার দেরি হওয়ার কারণ কি, তাই সীমা টেনশন না করতে বলে নিজের কাজ করছে। তারপর সন্ধ্যার কিছুক্ষণ পর বাসায় ফিরল লিজা। দাঁড়াও লিজা, কোথায় ছিলে এতক্ষণ? এই তো শপিংয়ে গেছিলাম। পানসে একটা হাসি দিয়ে বলল, কি 5 ঘন্টা লাগে তোমার শপিং করতে? লিজা চুপচাপ কোনো কথা না বলে ওপরে চলে যাচ্ছে। সাদিকও লিজার পিছনে পিছনে ওপরে গেল। লিজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে ঢুকতেই সাদিক আবারও প্রশ্ন করলো, কি হলো লিজা, আমার প্রশ্নের উত্তর দিচ্ছ না কেন? কি উত্তর দেব? কি উত্তর দেবে মানে? তুমি এতক্ষণ কি এমন কাজ করলে যে তোমার এত দেরি হলো বাসায় ফিরতে? সাদিক, চিল্লাবা না, স্বামীরা পাশের রুমে পড়ছে। এমন সময় লিজার ফোনটা বেজে উঠল। লিজা ফোনটা নেওয়ার আগেই সাদিক ফোনটা নিয়ে রিসিভ করে কোনো কথা না বলে কানে ধরেই অবাক হয়ে যায়, কারণ ওপাশ থেকে শাওন বলছে, কি ব্যাপার ভাবি, আজ নাকি তুমি শিপনকে টাইম দিয়েছো? তো আমাকে কি ভুলে গেছো? এদিকে সাদিক চুপচাপ। লিজা ফোনটা নেওয়ার কোনো চেষ্টাও করলো না, শুধু নিচের দিকে মাথা করে দাঁড়িয়ে আছে, কারণ সে সাদিকের মুখ দেখে বুঝে গেছে যে কলটা কে করেছে। তারপর শাওন আবারও বলল, কি ব্যাপার ভাবি, কথা বলছো না কেন? ভাইয়া কি পাশে আছে? সাদিক এখনো চুপ করে সব শুনছে আর রেগে ফুলে উঠছে। আর লিজা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু মুখে কোনো অনুশোচনা বা ভয়ের ছিটে ফোঁটাও নেই লিজার মনে। ওপাশ থেকে আবারও বলে উঠল, ও বুঝেছি, আচ্ছা রাতে মেসেজ দিও, এখন রাখি, বলেই লাইনটা কেটে দিল শাওন। এসব কি লিজা, কতদিন থেকে চলছে এসব? সাদিকের প্রশ্নের জবাবে লিজা একদম সোজা জবাব দিল, তোমার আর সীমার সম্পর্ক যতদিন থেকে চলছে আমারটাও ততদিন থেকেই চলছে। সাদিক লিজার এমন কথা শুনে রীতিমতো অবাক। কি, সীমা আর আমার সম্পর্কটা লিজা সব জানে? কি অবাক হচ্ছ তো? অবাক হবার কিছু নেই, কারণ সীমা আমার কথাতেই এসব করেছে। হঠাৎ লিজার এমন কথা শুনে সাদিক পুরো থ হয়ে গেল। কি বলছে এসব লিজা? আর লিজার কথাতেই এসব করেছে সীমা? কিন্তু কেন? সাদিক তখন নিশ্চুপ হয়ে বিছানায় বসে পড়ল আর বসে বসে ভাবছে, আমি জানতাম একজন স্ত্রী তার সবকিছু ভাগ অন্য কাউকে দিয়ে দিতে পারলেও তার স্বামীর ভাগ সে কখনোই দিয়ে দিতে চায় না, এমনকি দেয়ও না। কিন্তু লিজা নিজে থেকে সীমাকে আমার কাছে পাঠিয়েছে। সাদিক এসব কিছুতেই যেন বুঝতে পারছে না লিজা এসব কেন করলো। তারপর কিছুক্ষণের জন্য সাদিক ভুলেই গেছে যে একটু আগে সে তার বউ লিজার পরকীয়া সম্পর্কে জানতে পারল, কারণ সাদিকের মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছে, লিজা আসলে কেন সীমাকে আমার কাছে পাঠালো। তখন সাদিকের মনে পড়তে থাকে সীমার সাথে কাটানো প্রথম সেই দিনের কথা, যেদিন সীমা নিজেই এসেছিল সাদিকের কাছে। আজ সাদিক কিছুটা বুঝতে পারছে সীমা কেন সেদিন নিজে থেকে সাদিকের সাথে ওসব করতে চেয়েছে। সেদিন যখন সাদিক আর লিজার বিয়ে 3 বছর চলছিল, তখন স্বামীর আর জন্ম হয়নি। লিজা একটু কাজের জন্য বাইরে যায়। বাসায় শুধু সাদিক আর সীমা ছিল। সাদিক রুমে বসে কাজ করছিল আর সীমা বারবার রুমে যাওয়া আসা করছিল, কিন্তু সাদিকের সেদিকে কোনো মনোযোগ ছিল না, তাই সে তার মতন কাজ করছিল। তার কিছুক্ষণ পর সীমা সাদিকের সামনে এসে বসে এমনি এমনি কিছু প্রশ্ন করতে লাগলো, এই যেমন, কি করছেন, কেন করছেন, এখন আপনার মুড কেমন, এইসব। আর সাদিকের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছিল। ওর হাসির মধ্যে একটা চাহনি ছিল, যেটা সাদিক কেন যে কোনো পুরুষই বুঝতে পারত, কিন্তু সে কোনো রিয়্যাক্ট করেনি, কারণ ওর এসবের মধ্যে কোনো ইন্টারেস্ট ছিল না। এভাবে অনেকক্ষণ চলতে থাকে, কিন্তু সীমা এমন কিছু কাজ করছিল যা দেখে কোনো পুরুষই আর ঠিক থাকতে পারতো না। সাদিক তাহলে কিভাবে পারবে? সেও পারল না। সাড়া দিল সীমার ইশারায়, তবে এক শর্তে, ও যেন কাউকে কিছু না বলে।
সেই থেকে প্রায় তারা লিজাকে লুকিয়ে দেখা করত, কিন্তু ওসব যে লিজার প্ল্যান ছিল তা তারা ভুলেও সাদিক বুঝতে পারেনি। কি হলো সাদিক, বসে আছো কেন? লিজা বলে উঠল। লিজার কথায় বাস্তবে ফিরল সাদিক। হ্যাঁ বলো। আমি বলবো নাকি তুমি বলবে? আমি আর কি বলবো, তুমি তো সবই জানো, আর আমি তো এই গল্পের মাস্টার মাইন্ড না, আমি তো তোমার হাতের পুতুল এই গল্পে, তাই তুমিই বলো। কিন্তু এটা কেন করেছি সেটা জানো? না, সেটাই তো জানতে চাইছি। সাথে তুমি শাওন, শিপন এদের সাথে সম্পর্ক রাখছো কেন সেটাও জানতে চাইছি। সাদিক, তোমার দুটো প্রশ্নের উত্তর একটাই আমার কাছে। আমি এগুলো করেছি তার কারণ অনেকটা তুমি, হ্যাঁ তুমি, আর কিছুটা আমার ভাগ্য, আর সবচেয়ে বড় কারণটা হলো একটা মেয়ের চাহিদা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, শখ, স্বপ্ন, সাধনা, এসব কিছু পূরণের জন্য। আর একটা কথা কি জানো, আমি আসলে এসব করতে চাইনি, কিন্তু বাধ্য হয়ে করেছি। অনেক ভেবেছি, তারপর পা বাড়িয়েছি। এদিকে সাদিক লিজার কথা যত শুনছে ততই যেন অবাক হচ্ছে। কি বলছে এসব লিজা? তুমি বাধ্য হয়ে করেছো মানে? আমি কি তোমাকে কখনো অপূর্ণ রেখেছি? হ্যাঁ রেখেছিলে। হ্যাঁ তুমি অপূর্ণ রেখেছো। আর কি অপূর্ণ রাখছো জানতে চাও? হ্যাঁ লিজা বলো, আমি জানতে চাই। তারপর লিজা কোনো কথা না বলে সাদিকের হাত ধরে সাদিককে টেনে পাশের রুমের দরজার কাছে নিয়ে গেল। নিয়ে গিয়ে পাশের রুমে বসে বসে পড়তে থাকা সামিরার দিকে আঙুল তুলে দেখিয়ে দিয়ে বলল, ওই যে মেয়েটাকে দেখছো, ও তো আমাদের মেয়ে সামিরা। হ্যাঁ, আমার এসব করার পিছনে আর একটা কারণ হচ্ছে, যেটা হচ্ছে ওই পিচ্চি মেয়েটা। কি? হ্যাঁ সাদিক, কিন্তু প্লিজ সাদিক এখান থেকে চলো। স্বামীরা এখন অনেকটাই বড় হয়েছে, স্বামীরার 4 বছর বয়স এখন, তাই আমি চাই না ও এসব শুনুক, আর আমি চাই না তোমার আর আমার কোনো কিছুই আমার মেয়ের জীবনকে প্রভাবিত করুক। তাই চলো রুমে চলো। আর ডিনারের টাইম তো হয়ে এসেছে, তাই চলো সবাই আগে ডিনার করে নিই, তারপর সোমাকে সব বলবো। হ্যাঁ, আজ আমি তোমাকে সব বলবো। তারপর সবাই যে যার মতন ডিনার সেরে নিল। লিজা, সাদিক, সামিরা, সীমা সবাই ডিনার সেরে সামিরাকে ঘুম পাড়িয়ে দিয়ে লিজা রুমে চলে আসলো। সাদিক আগে থেকেই বসেছিল রুমে। লিজা রুমে প্রবেশ করতেই সাদিক একটু নড়ে চড়ে বসলো, আর লিজাও এসে বসে পড়ল। কেউ কিছু বলছে না, দুজনেই চুপ। এভাবেই প্রায় 20 মিনিট চলে গেল। তারপর লিজা উঠে এক গ্লাস পানি পান করলো আর সাদিককে বলল, তুমি পানি খাবে? না থাক, আমার পানির পিপাসা পাইনি। ওকে, এবার বলো। হ্যাঁ বলছি। আচ্ছা সাদিক, ছেলেরা তার বইয়ের কাছ থেকে কি চায় বলো তো? কেন, জানো না? প্রশ্ন করো কেন? যা জানতে চাইছি তা বলো। একটা ছেলে তার বইয়ের কাছ থেকে সবচেয়ে বেশি যেটা আশা করে সেটা হলো অধিক বিশ্বাস আর ভালোবাসা। হ্যাঁ, আর মেয়েরা? মেয়েরা কি চায় তার স্বামীর থেকে? মেয়েরাও সেটাই চায়, ট্রাস্টিং, কেয়ারিং, শেয়ারিং, এইসব। হ্যাঁ, কিন্তু মেয়েরা যে এসবের থেকেও আর একটা জিনিস বেশি চায়, সেটা কি জানো? না। কি চাই বলো তো? সেটা হলো একটা বাচ্চা। সাদিক, তুমি দুনিয়ায় এমন কোনো মেয়ে পাবে না যে মা হতে চায় না। সব মেয়েই চায় তার একটা বাচ্চা হোক, আর সেটা যে কোনো মূল্যেই। আর মা হওয়ার ইচ্ছেটা এতই অদ্ভুত যে দেখো না, খবরের কাগজে বাচ্চা প্রসব করতে গিয়ে কত মেয়ে মারা যায়, তবুও কোনোদিন কোনো মেয়ের মুখে শুনেছ যে সে বলছে আমি মা হব না? লিজার কথা শুনে সাদিক কিছুটা থ হয়ে গেল। মনে মনে ভাবছে, লিজা তো সত্যি কথাই বলেছে, এত কিছুর পরেও মেয়েদের মা হওয়ার আকাঙ্ক্ষা তো কমে না। তারপর আবার দুজনে কিছুক্ষণের জন্য চুপ থাকে, কেউ কিছু বলছে না। তার ঠিক 10 মিনিট পর নীরবতা ভেঙে লিজা বলল, আচ্ছা সাদিক, তুমি কি জানো সামিরা কার মেয়ে? কার আবার? আমাদের মেয়ে। মানে তোমার আর আমার মেয়ে? না সাদিক, সামিরা আমার মেয়ে সেটা ঠিক, কিন্তু ও তোমার মেয়ে না। মানে? হ্যাঁ, সামিরার বাবা তুমি নও, ওর বাবা অন্য কেউ। তো কে সামিরার বাবা বলো আমায়? হ্যাঁ বলছি, সামিরা আমার আর শাওনের মেয়ে, কিন্তু শাওন সেটা জানে না। এবার সাদিক আর বসে থাকতে পারল না, উঠে দাঁড়িয়ে বলল, লিজা তুমি কি ইয়ার্কি করছো আমার সাথে? না সাদিক, আমি একদম ইয়ার্কি করছি না। সামিরা সত্যিই শাওনের মেয়ে। কিন্তু কিভাবে? কিভাবে সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না সাদিক, কিন্তু তুমি মানো আর না মানো, সত্যি হচ্ছে এটাই। আর সত্যি কথা বলতে, তুমি বাবা হবে কেমন করে? তুমি তো কোনোদিন বাবা হতেই পারবে না।
এবার সাদিক লিজার কথা শুনে থমকে গেল আর প্রচণ্ড রেগে গিয়ে বলল, লিজা, তুমি তোমার পাপ ঢাকার জন্য আমাকে এভাবে দোষ দিতে পারো না। আমি সত্যিটাই বলছি। ওকে, ফাইন। আচ্ছা বলো, তুমি কিভাবে জানলে যে আমি বাবা হতে পারবো না? তাহলে শোনো, আমাদের বিয়ের 2 বছর পার হয়ে গেলেও যখন আমার গর্ভে সন্তান আসলো না, তখন আমি তোমাকে বলেছিলাম কথাটা, কিন্তু তুমি বলেছিলে ধৈর্য ধরতে। এভাবে আরও 6 মাস চলে যায়, কিন্তু কোনো সাড়া পাচ্ছিলাম না আমি। তাই আমি বাধ্য হয়ে অনেকবার বেবি স্টিক দিয়ে টেস্টও করেছি, কিন্তু আমি বারবার হতাশ হই। আর হ্যাঁ, তোমার মনে আছে সাদিক, তোমাকে নিয়ে আমি একদিন ডক্টরের কাছে গিয়েছিলাম, আর তোমার আর আমার ব্লাড স্যাম্পল দিয়ে এসেছিলাম ডক্টরের কাছে। তারপর আরও অনেক টেস্ট করাই আমরা। হ্যাঁ, মনে আছে? হুম, আছে। কিন্তু তুমি তো তখন বলেছিলে অন্য কথা। হ্যাঁ, বলেছিলাম, কারণ আমি আগে শিওর হতে চেয়েছিলাম যে সমস্যাটা তোমার নাকি আমার। তো তারপর কি হলো? ডাক্তার কি বলেছে? 7 দিন পর রিপোর্ট আসে। ডক্টর রিপোর্ট দেখে বললেন আমার কোনো সমস্যা নেই, কিন্তু উনি তোমার ব্যাপারে কনফিউশনে আছেন। আর উনি আমাকে আমাদের দাম্পত্য জীবন নিয়েও কিছু প্রশ্ন করেন, এই যেমন আমরা একসাথে থাকি কি না, প্রাইভেট প্রশ্নই বলতে পারো। তারপর আমি সব বলে দিই যে তুমি আমাকে কোনো কমতি রাখোনি, আর তুমি ফিজিক্যালি অনেক স্ট্রং, আমাকে সুখেই রেখেছো। এসব শুনে উনি কিছুটা অবাক হন, কারণ উনি রিপোর্ট দেখে বললেন তোমার তেমন কোনো সমস্যা নেই, যা আছে তা সামান্য, তাহলে বাচ্চা আসছে না কেন? তারপর ডাক্তার সাহেব কিছুক্ষণ ভেবে বললেন, আপনি আরও কিছুদিন ধৈর্য ধরুন, হয়তো সমস্যাটা এমনি এমনি সেরে যেতে পারে। তারপর তারপর আমি আবারও 6 মাস অপেক্ষা করি, কিন্তু কোনো সাড়া পাচ্ছিলাম না। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। এজন্য আমি আমার কিছু বন্ধুদের কল করে বলি, কিন্তু ওরা বলে ডিভোর্স নিতে। কিন্তু তোমার সাথে ডিভোর্স নিতে হলে তো তোমায় কোনো কারণ দেখাতে হতো। যদি এমনি এমনি ডিভোর্স নিতাম, তাহলে তো তুমি আবার অন্য কোনো মেয়েকে বিয়ে করতে, আর না হলে তোমাকে সব বলে দিতে হতো যে তুমি বাবা হতে পারবে না। এতদিন থেকে আমরা সংসার করে বুঝেছি তোমার মতন স্বামী সবার কপালে জোটে না। তুমি আমার সব চাহিদা মিটিয়েছো, সব চাওয়া পূরণ করেছো, আর আমি তোমাকে ভালোভাবেই চিনি। তুমি এসব জানার পর অফিস কাজ কর্ম সব ছেড়ে দিতে। তোমার প্রতি এতটা মায়া পড়ে গেছে যে তোমাকে এভাবে ছাড়তে ইচ্ছা করছিল না। তাই আবার আমার ইচ্ছার ত্যাগ দিতে পারবো না। এমন সময় একদিন সীমা আসে আমার রুমে চা দিতে। এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর মাথা ঘুরে পড়ে যায়। তখন তুমি অফিসে ছিলে। আমি তাড়াতাড়ি করে উঠে ওকে ধরি। তারপর লক্ষ্য করলাম সীমা ভয়ে কেমন যেন গুটিয়ে যাচ্ছে। আমি বুঝতে পারলাম কোনো গন্ডগোল তো আছেই। তাই সীমাকে বললাম কি হয়েছে। ও প্রথমে না বলেও পরে বলে ও নাকি অন্তঃসত্ত্বা। আমি তো এটা শুনে অবাক, কিন্তু ওর বাচ্চার বাবাকে সেটা বলতে চাইছিল না ভয়ে। তারপর প্রথমে আমি তোমাকে সন্দেহ করি, কিন্তু পরে মনে পড়ে যায় তোমার সমস্যার কথা। তাই ওকে এটা সেটা ভয় ভীতি দেখিয়ে জানতে পারলাম ওর সন্তানের বাবা হচ্ছে শাওন। এ কথা শুনে আমি পুরোই থ হয়ে যাই। এরা আমার বাসায় এসব করছে আর আমি জানি না। যাই হোক, সেদিন রাতে আমি আর ঘুমাতে পারলাম না, কি করব এই টেনশনে। তারপর হঠাৎ একটা মাথায় বুদ্ধি আসলো। মনে মনে ভাবলাম আমাকে যে করেই হোক মা হতে হবে। যেহেতু তুমি সেটা পারবে না, আর আমিও তোমাকে ছাড়তে পারবো না, তাই ভাবলাম সীমা এবং শাওনকে ব্যবহার করব। পরের দিন শাওনকে ফোন দিতে যাব, তখনই শাওন নিজে থেকে আমাকে ফোন করে আর একটা সমস্যায় পড়েছে বলে আমার কাছে হেল্প চায়। আমার আর বোঝার বাকি ছিল না সমস্যাটা আসলে কি, তাই ওকে বাসায় আসতে বলি। কিছুক্ষণ পর শাওন চলে আসে। তারপর ও বলার আগেই আমি ওকে সব বলি, আর এও বলি যে আমি ওকে হেল্প করব, কিন্তু একটা শর্তে। আমি শাওনকে বলি তোকে হেল্প আমি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তারপর শাওন আগে পিছে না ভেবে বলে, ঠিক আছে ভাবি, তুমি যা বলবে তাই করব, কিন্তু আমাকে বাঁচাও প্লিজ। তারপর শাওনের কথা শুনে বললাম, এবার বল কি করতে হবে, বল তোকে আমি কিভাবে সাহায্য করতে পারি। যদিও আমি জানতাম আমাকে কি বলবে শাওন। ভাবি, সীমার পেটের বাচ্চাটা নষ্ট করতে হবে। ভাবি, আমি ওকে বিয়ে করতে পারবো না, আর সীমাও রাজি অ্যাবর্শন করতে। সীমা জানে সব। আমরা দুজনে শুধু নিজেদের চাহিদা মিটিয়েছি, কিন্তু ভুলবশত বাচ্চাটা চলে আসে, আর সীমা জানে না কিভাবে অ্যাবর্শন করতে হয় বা কি কি করতে হয়। তুমি ওকে একটু হেল্প করবা, ডাক্তারের কাছে নিয়ে যাবা প্লিজ। ও, এই কথা। আচ্ছা, আমি দেখছি, তুই যা এখন।
আমি সীমার সাথে কথা বলে দেখি। আচ্ছা ভাবি, ঠিক আছে, বলেই চলে গেল শাওন। তারপর আমি কিছুক্ষণ পর সীমার সাথে কথা বলি এবং সীমাও দেখলাম রাজি বাচ্চাটা নষ্ট করতে, কারণ সীমা জানে শাওন সীমাকে কখনোই বিয়ে করবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, শাওনের মতন সীমার মুখেও একই কথা, চাহিদা মেটানো। ওরা দুজন শুধুই নিজেদের চাহিদা মিটিয়েছে। আর যেহেতু ওরাই বাচ্চাটাকে নিয়ে চিন্তিত, সেহেতু আমি সেটারই ফায়দা নিলাম। আমি সীমাকেও বললাম যে হেল্প করব, কিন্তু শর্ত আছে। এবার শাওনের মতন সীমাও শর্তে রাজি। আমি যেন যা করতে চাইছি সব হয়ে যাচ্ছিল। তারপর তারপর কি করলে? তারপর আর কি, সীমার অ্যাবর্শন করালাম আর আমি সীমার সুস্থ হওয়ার অপেক্ষা করতে লাগলাম। তার কিছুদিন পর বুঝতে পারলাম সীমা এখন সম্পূর্ণ সুস্থ। তাই প্রথমে সীমাকে শর্তের কথা বলি। ওকে বলি যে আমার শর্ত হলো তোকে তোর স্যারের সাথে ফিজিক্যাল সম্পর্ক করতে হবে। কথাটা শুনে ও প্রথমে একটু চমকে যায়। কোনো স্ত্রী যে তার স্বামীর ভাগ অন্য কাউকে দেবে সেটা তার ধারণার বাইরে ছিল। সীমা যেহেতু কথা দিয়েছিল তাই রাজি না হয়ে পারেনি। আর আমি জানতাম ও রাজি হবেই, কারণ যে মেয়ে নিজের ইচ্ছায় শাওনের সাথে ফিজিক্যাল রিলেশন করতে পারে, আর যাই হোক ওর শারীরিক চাহিদা অনেক। আচ্ছা, কিন্তু শাওনকে কে রাজি করালে কিভাবে? আমি জানি ও খুব ভালো ছেলে। কি ভালো ছেলে? তোমার মামা তো ভাই হচ্ছে 1 নম্বরের বাজে। 8 থেকে 80 কাউকে ছাড়ে না ও। আর যে ছেলে কাজের মেয়ের সাথে ওসব করে সে আবার ভালো হয় কিভাবে? আর আমি জানতাম শাওন আমাকে পছন্দ করে। আমাকে কাছে পাওয়া মানে শাওনের হাতে চাঁদ পাওয়ার মতন ছিল। আমি শুধু একদিন ওকে ইশারা করেছি মাত্র, আর তাতেই কাজ হয়ে যায়। আর এভাবেই শুরু তোমার ও আমার অন্য কারোর সাথে পরকিয়া। তুমি তো সীমার সাথে ভালোই কাটাতে, তাই আমি কোথায় যাই কি করি এসবের খুব একটা খেয়াল রাখোনি। আচ্ছা, বুঝলাম। তাহলে শিপনকে তোমার কিসের প্রয়োজন হলো? শিপনকে আমার কোনো প্রয়োজন হয়নি, বরং আমি ওর প্রয়োজন হয়ে যাই। মানে? বললাম না, তোমার কাজিন শাওন 1 নাম্বার বাজে ছেলে, ওর জন্যই আমার শিপনকেও খুশি করতে হয়। আমি ঠিক বুঝলাম না লিজা, বোঝো নাই? তাহলে শোনো, বলছি। আমার প্ল্যান ছিল আমি যখন বুঝতে পারবো যে আমি অন্তঃসত্ত্বা, তখন আমি শাওনের সাথে সমস্ত রকমের যোগাযোগ বন্ধ করে দেব এবং সীমাকেও বলবো চলে যেতে আমার বাড়ি থেকে। আমার প্ল্যান বাচ্চা পেটে আসলে সব শেষ, আর সব কিছু আমার প্ল্যান মতোই চলতে থাকলো। কিন্তু একদিন আমি সকালে বসে চা খাচ্ছিলাম, হঠাৎ তখন আমার বমি বমি ভাব হয়। আমি তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যাই, কিন্তু বমি হয় না। তারপর ওয়াশরুম থেকে আসতেই মাথা ঘুরে পড়ে যায়, আর তারপর দুপুরে হুঁশ ফেরে। আমার হুঁশ ফেরার পর সীমার কাছে জানতে পারি আমি নাকি ফ্লোরে পড়েছিলাম। ও এসে আমাকে তুলেছে। তারপর আমার সব কিছু মনে পড়ে যায়, আর আমি তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে বেবি স্টিক দিয়ে টেস্ট করি, দেখলাম পজিটিভ। সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম, কারণ অনেক কষ্টের পর আমি দেখা পেলাম সেই দিনের, যে দিনের জন্য আমি এতটা অপেক্ষা করেছি। তারপর সেদিন রাতে আমি তোমাকে কথাটা বলি, আর তুমিও অনেক খুশি হও। কিন্তু তুমি এটা জানতে না, এটা তোমার সন্তান নয় যে আমার পেটে বড় হচ্ছে। আর সেদিন তোমার খুশি দেখে মনে হয়েছিল আমি কোনো পাপ করিনি, কোনো অন্যায় করিনি সাদি। আর মানুষ তো চাহিদা মেটাতে গিয়ে খুনও করে। সে কি মেনে নেয় যে সে অন্যায় করেছে? নেয় না, কারণ সে ভাবে সেটাই ঠিক যে যেটা করেছে। তোমার কাছেও তাই মনে হয়েছে। তারপর বলো। তারপর শাওনকে বলে দিই যে আমি এখন অন্তঃসত্ত্বা, তাই তোর সাথে দেখা করতে পারবো না। কিন্তু আমি ওকে এটা বলিনি যে আমার পেটের সন্তানটা ওর, কারণ আমি সামিরাকে তোমার পরিচয় বড় করতে চেয়েছিলাম। আর যখন সীমাকে তাড়িয়ে দেব ভাবলাম, তখনই মনে পড়লো এখন আমি তো বেশি কাজ করতে পারবো না, তাই একজনকে আমাদের প্রয়োজন, তাই সীমাকেও রেখে দিলাম। তারপর তারপর সামিরার জন্ম হলো। তুমি আমি দুজনেই অনেক খুশি। তারপর সামিরার বয়স যখন 1 বছর পূর্ণ হলো, তার কিছুদিন পর হঠাৎ একদিন শাওন আমাকে ফোন করলো। আর আমি শাওনকে সোজা বলে দিই আমি আর ওসব করতে পারবো না। কিন্তু শাওন অনেক রিকোয়েস্ট করে শেষবারের জন্য দেখা করতে, তাই আমিও আর না করলাম না। দেখা করতে হোটেলে চলে যাই, আর গিয়ে দেখি শাওন বসে আছে। তারপর কাজ সেরে শিপন ঢুকলো রুমে। আমি তো শিপনকে দেখি অবাক হয়ে নিজেকে কোনো রকমভাবে ঢেকে নিই, আর শাওনের দিকে তাকিয়ে দেখি ও হাসছে। তারপর আমি অবাক হয়ে শাওনকে প্রশ্ন করলাম, শাওন, শিপন এখানে কেন? তারপর শাওন হেসে উত্তর দিল, ভাবি, ওরও চাহিদা একটাই। কথাটা বলে শাওন উঠে গেল। তারপর শিপন বলল,
কি ভাবি, আমাকে পছন্দ হয়নি? তারপর আমি সিপনকে অনুরোধ করলাম যেন আমাকে ছেড়ে দেয়, কিন্তু সিপন কোনো কথা না বলে ওয়াশরুমে চলে যায়। আর আমি এই ফাঁকে বেরিয়ে যেতে নিলে সিপন বলে, ভাবি আর কি ইচ্ছে নেই? তারপর আমি তাদের দুজনকে অনুরোধের সুরে বললাম, কেন করছিস তোরা আমার সাথে এরকম? তারপর শিপন বলল, ভাবি তুমি ভাইয়াকে ঠকিয়ে শাওনকে খুশি করতে পারো, তো আমি কি দোষ করেছি শুনি? তারপর আমি শিপনের কোনো কথা না শুনে ওখান থেকে চলে আসতে লাগলাম, কিন্তু শিপন পিছন থেকে আমার হাত টেনে ধরে। ভাবি, এত সহজে কি এখান থেকে চলে যাওয়া যায়? তারপর আমি বললাম, সরি শিপন, আমি তোমার সাথে এসব করতে পারবো না। আচ্ছা, তাই নাকি? তাহলে এটার কি করব? একটা ভিডিও দেখায় আমায়। আমি ভিডিওটা দেখার সাথে সাথেই আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়, কারণ ভিডিওটা ছিল আমার আর শাওনের। এমন মুহূর্তে আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। আমি জানতাম শাওন বাজে ছেলে, কিন্তু এতটা বাজে সেটা বুঝিনি। লিজা কাঁদছে আর বলছে কথাগুলো। আচ্ছা, তারপর কি হলো? তারপর আর কি, আমি বনে গেলাম ওদের হাতের পুতুল। তারপর থেকে যখন যেভাবে ডাকতো আমাকে যেতে হতো। বিশ্বাস করো সাদিক, আমি নিজের ইচ্ছা পূরণ করতে গিয়ে কখন যে ওদের চাহিদা হয়ে গেছি বুঝতেও পারিনি। আমি অনেকবার ওদের কাছে মাপ চেয়েছি, কিন্তু ওরা এতটুকু মায়া করেনি আমাকে। আমি ওদের সাথে 7 দিন না দেখা করলেই ওরা ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখায়। সাদিক এই মুহূর্তে কি বলবে ঠিক বুঝতে পারছে না। এমন সময় টেবিলে রাখা ঘড়িতে চোখ পড়ল সাদিকের। সাদিক ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 11টা বেজে গেছে। তাই লিজাকে সে বলল, অনেক রাত হয়েছে লিজা, ঘুমিয়ে পড়ো। লিজা সাদিকের কথা শুনে পুতুলের মতন বসে আছে, আর কোনো কথা বলছে না। তারপর সাদিক আবারও বলল, কি হলো, ঘুমাবে না? বলে উঠে জানালার পর্দাটা ঢেকে দিতে গেল, আর পর্দাটা টেনে দিয়ে সে শুয়ে পড়ল সাদিক। তারপর সাদিক শুয়ে শুয়ে ভাবছে, আমি বাবা হওয়ার ক্ষমতা রাখি না, আমি বাবা হতে অক্ষম, স্বামীরা আমার মেয়ে না। না না, আমি তো এটা মানি না, কোনো দিনও মানব না। স্বামীরা আমারই মেয়ে, আমিই স্বামীরার বাবা, আমি স্বামীরাকে ছাড়া থাকতে পারবো না। আর কি বিশ্বাস আছে যে লিজা সব সত্যি বলছে? এটাও তো হতে পারে লিজা তার পাপ ঢাকার জন্য আমাকে দোষ দিচ্ছে। না, লিজাকে আর বিশ্বাস করা যাবে না। এসব ভাবতে ভাবতে রাত গভীর হয়ে গেল, কিন্তু সাদিকের ঘুম আসছে না। তারপর হঠাৎ সাদিক বুঝতে পারল কেউ ওর পায়ের কাছে বসে আছে, পা ধরে আছে। সাদিক তাকিয়ে দেখে এটা আর কেউ না, লিজা। ছাড়ো লিজা, আমার পা ছাড়ো। সাদিক, তুমি আমাকে মাপ করতে পারবে না? লিজা, অনেক রাত হয়েছে, এখন ওঠো আর ঘুমিয়ে পড়ো, আগামীকাল কথা হবে। এখন পা ছাড়ো আমার। না সাদিক, তুমি না বলা পর্যন্ত আমি তোমার পা ছাড়বো না। লিজা, প্লিজ পাগলামি করো না। না, আমি পাগলামি করছি না। সাদিক প্লিজ, আমার জন্য না হলেও স্বামীরার জন্য হলেও তুমি আমাকে ক্ষমা করে দাও। লিজা, ঘুমাও এখন, আর আমি সব কিছুই ছেড়ে দেব, অন্য কোথাও চলে যাব আমি, অনেক দূরে। নেবে না আমায় সাদিক তোমার সাথে? লিজা, এখন এসব বলার সময় নয়, ঘুমিয়ে পড়ো। বলেই পা ছাড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ল সাদিক। সকাল ঠিক 8টা বাজে ঘুম ভাঙে সাদিকের। সাদিক বিছানা থেকে উঠে দেখে লিজা সোফায় ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে অনেক সুন্দর লাগছে লিজাকে, একদম নিষ্পাপ শিশুর মতন। তারপর টাওয়ালটা নিয়ে সাদিক ওয়াশরুমে চলে গেল। সাদিক শাওয়ার নিয়ে বেরিয়ে এসে দেখে লিজাও ঘুম থেকে উঠে পড়েছে। তারপর সাদিক লিজাকে কিছু না বলে চলে গেল ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট সেরে অফিসে যাবে তখনই লিজা পেছন থেকে ডাক দিল, কিছু বলবে? না, তুমি যাও, অফিস থেকে আসো, তারপর বলবো। আচ্ছা, বলেই চলে গেল সাদিক। বিকেলবেলা খুব ক্লান্ত হয়ে বাসায় ফিরল সাদিক। লিজাকে দেখলো কার সাথে যেন কথা বলছে, হয়তো শাওন কিংবা শিপন হবে। তাই সাদিক আর কিছু না বলেই ওপরে চলে গেল। তারপর কিছুক্ষণ পর কারোর গলার আওয়াজে নিচে আসে সাদিক, আর এসে দেখে শাওন লিজার সাথে উচ্চস্বরে কথা বলছে। সাদিক ব্যাপারটা এড়িয়ে যেতে চেয়েও পারল না, তাই নিচে নেমে এলো। এসে বলল, কি ব্যাপার শাওন, কি হয়েছে? আমি আর আমার মেয়েকে নিতে এসছি ভাইয়া। তোর মেয়ে মানে? হ্যাঁ, আমার মেয়ে। কে তোর মেয়ে? কেন? সামিরা। সামিরা আমার মেয়ে না, সামিরা তোর মেয়ে না, ও সাদিকের মেয়ে। সাদিক ভাইয়ার মেয়ে? উনি তো বাবাই হতে পারবেন না, তাহলে মেয়ে কোথা থেকে আসবে? কথাটা শুনে সাদিকের মাথা নিচু করে ফেলল। কি বলবে কিছু খুঁজে পাচ্ছে না সে। কে বলেছে তোর সাদিক বাবা হতে পারবে না? কেন? সীমা? সীমা বলেছে আমাকে। হঠাৎ শাওনের উত্তর শুনে সাদিক আর লিজা দুজনেই অবাক, কারণ এই বিষয়টা শুধু সাদিক আর লিজাই জানে। তাহলে সীমা কি করে জানলো? এটা কি করে সম্ভব?
তখন দুজনেই নীরব হয়ে গেল শাওনের কথায়। তার কিছুক্ষণ পর লিজা বলল, কি বলেছে তোকে সীমা? কেন, যা বলেছে তাই তো বললাম। আর এটাও বলেছে যে সাদিক ভাইয়া কোনো দিন বাবা হতে পারবে না। এবার লিজা পুরোই হতবম্ব হয়ে গেল, কারণ এসব নিয়ে সে সাদিকের সাথে গতকাল রাতেই কথা বলেছে। আর এরই মধ্যে সীমা জেনে গেল, কিন্তু কিভাবে? ওদিকে সাদিক মাথা নিচু করে ভাবছে, এটাই ছিল আমার প্রাপ্য। আমার স্ত্রীর থেকে সন্তানের দাবি করছে তার প্রেমিক, সেটাও আবার আমার মুখের ওপর। একজন পুরুষের কাছে এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? দেখ শাহন, আমি ঠিক জানি না সীমা তোকে কি এবং কেন বলেছে, তবে সত্যি এটাই যে সামিরা সাদিকের মেয়ে। যে কোনোদিন বাবাই হতে পারবে না, সে সামিরার বাবা কিভাবে সম্ভব? দেখ শাওন, আমরা এমনিতেই ঝামেলার মধ্যে আছি, তাই তুই চলে যা বলছে এখন। ভাবি, আমি এখানে থাকতে আসিনি, সামিরাকে দাও, আমি চলে যাচ্ছি। এদিকে সাদিক এখনো চুপ, কারণ সাদিক এখন বুঝতে পারছে না সীমা এসব জানলো কিভাবে। আর সেখানে আমি কিনা শুনলাম গতকাল রাত্রে যে আমি বাবা হতে পারবো না। যদিও এটা আমি মানি না যে আমি বাবা হতে পারবো না, আর অবশ্য না মানার কারণও আছে। দেখ শাহন, স্বামীরাকে তুই কোনোদিনই পাবি না, কারণ স্বামীরা আমার আর সাদিকের মেয়ে। আর তুই এটা মেনে নে এবং এখান থেকে চলে যা। ভাবি, আমি স্বামীরাকে না নিয়ে কোথাও যাব না। আচ্ছা, কি প্রমাণ আছে যে স্বামীরা তোর মেয়ে? যে এত বড় গলা করে তুই বলছিস স্বামীরা তোরই মেয়ে? প্রমাণ আমি নিজেই। আর সীমা, আর ভাইয়া, তুমি কেমন পুরুষ, তুমি অন্য কারোর মেয়েকে নিজের মেয়ে বলো? দেখ শাওন, আমি তোকে এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না, তবে হ্যাঁ, আমি বাবা হতে অক্ষম না, এটা জেনে রাখিস। আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো স্বামীরা তোমার মেয়ে? তারপর সাদিক কিছু বলতে যাবে, তখনই লিজা বলল, শাওন, তুই যাবি এখান থেকে নাকি দারোয়ান দিয়ে বের করে দেব? ঠিক আছে, আমি যাচ্ছি, তবে হ্যাঁ, আমি বেটাও বলে যাচ্ছি, এটা ভেবো না যে আমি হাল ছেড়ে দিয়েছি। স্বামীরা আমার মেয়ে, আর আমি ওকে নিয়ে যাবই। এই বলে চলে গেল শাওন। এদিকে সাদিক সোফায় বসে পড়ল, আর লিজা ঠাই হয়ে দাঁড়িয়ে আছে। সন্ধ্যাবেলা সামিরার স্কুল ও প্রাইভেট শেষ। সামিরাকে পিক করে বাসায় নিয়ে আসে সীমা। আর সামিরা বাসায় ঢুকেই আব্বু বলে দৌড়ে গিয়ে সাদিকের গলা ধরে গালে চুমু খেয়ে বলল, কি হয়েছে আব্বু, তোমার মন খারাপ কেন? না আম্মু, ও কিছু না। তোমার স্কুল প্রাইভেট কেমন হলো? ভালো আব্বু। সাদিক মনে মনে ভাবছে, স্বামীরার কাছে আসলেই আমার মন ভরে যায়, আমার সমস্ত শূন্যতা দূর হয়ে যায়, সব ক্লান্তি দূর হয়ে যায় ওর মুখটা দেখলে। ও আমার কাছে আসলেই যেন আমি সব ভুলে যাই। তাহলে কি করে স্বামীরা আমার মেয়ে হয় না? আর অন্য কারোর মেয়ের প্রতি তো এরকম ফিলিংস আসার কথা না, আর আসবেও না। ওদিকে সীমা এবং লিজা দুজনেই দাঁড়িয়ে থেকে সাদিক আর স্বামীরাকে দেখছিল। তারপর লিজা বলল, সীমা, এদিকে আয়। জি ভাবি, বলেন। আম্মু, তুমি তোমার আব্বুর সাথে উপরে যাও, আমি আসছি, কেমন? সাদিকও বুঝতে পারলো লিজা কি মিন করছে, তাই ওর স্বামীরাকে নিয়ে উপরে চলে যায়। এবার বল সীমা, আমি তোর কি ক্ষতি করেছি যার জন্য তুই আমার এত বড় একটা ক্ষতি করতে চাইছিস? ক্ষতি মানে? দেখ সীমা, এখন ন্যাকা সেজার চেষ্টা করিস না। তুই শাওনকে কি জন্য বলেছিস যে শাওন স্বামীরার বাবা? ভাবি, আপনি কি বলছেন এসব? আপনি ঠিক আছেন তো? পানি খাবেন নাকি ভাইয়া কিছু বলেছে? দেখ সীমা, আমি জানি তুই গভীর জলের মাছ, আর তুই আর শাওন মিলে নিশ্চয়ই কিছু একটা করছিস। সেটা এতদিনে না বুঝতে পারলেও আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কিন্তু আমাকে শুধু এটা বল, তুই এসব করছিস কেন? কেন আমার সংসারটা ভাঙতে চাচ্ছিস? আর হ্যাঁ, আমি জানি আসল দোষটা আমারই দোষ, আমিই দোষী। আমি শাওনের কাছে গিয়েছিলাম নিজের চাহিদা মেটানোর জন্য, কিন্তু সেটার সাথে স্বামীর আর কি সম্পর্ক? আর এসব আমি সাদিকের সাথে প্রায় সব কিছু ঠিক করে নিয়েছিলাম। আমি জানতাম সাদিক আর যাই করুক না কেন আমাদের কখনো ছেড়ে যাবে না, এ বিশ্বাসটা আমার ছিল। কারণ সাদিক স্বামীর আর আমাকে অনেক ভালোবাসে, আর সাদিক কোনো কারণেও স্বামীরাকে হারাতে চায় না। তাহলে তুই মিটে যাওয়া ঝামেলাটা কেন আবার নতুন করে শুরু করলি? তুই কি বুঝতে পারছিস না তুই আমার সাথে আরও দুটো জীবন নষ্ট করছিস? আর তুই একবারও সাদিকের মুখের দিকে তাকিয়ে দেখেছিস কি দোষ ছিল ওর? ওকে কেন কষ্ট দিতে চাইছিস তুই? তোকে তো বোন ডেকেছিলাম আমি, তাহলে কেন? ভাবি, বিশ্বাস করেন আমি কিছুই বুঝতে পারছি না, আপনি এসব আমাকে কেন বলছেন? আর আমি এখন যাই, আমার মাথা ব্যথা করছে, আর আমার অনেক কাজও আছে। এটা বলে চলে গেল সীমা। লিজাও আর ওকে আটকানোর চেষ্টা করলো না, কারণ সত্যের ওপর কোনো জোর জুলুম চলে না। সে তার আপন গতিতেই চলতে থাকে।
রাত 10টা। লিজা সামিরাকে নিয়ে ডিনার করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে রুমে এসে দেখলো সাদিক জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। ঘুমাবে না সাদিক? সামিরা ঘুমিয়েছে? হ্যাঁ, আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। আচ্ছা, তুমিও শুয়ে পড়ো। ওকে, তুমি তাড়াতাড়ি এসো। আচ্ছা লিজা, শাওন কি সামিরাকে নিয়ে যাবে? না সাদিক, আমি ওকে সামিরাকে নিয়ে যেতে দেব না। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে সাদিক বলল, সামিরাকে ছাড়া আমি বাঁচবো না লিজা। আর আমি এটা মানি না যে সামিরা আমার মেয়ে না। আর দেখেছো লিজা, তুমি তুমি তোমার সামান্য ইচ্ছা চাহিদা মেটাতে গিয়ে নিজের সাথে আমাদেরকে কোথায় দাঁড় করিয়েছো? আম্মু! পিছন থেকে লিজাকে জড়িয়ে ধরে বলল সামিরা। এ কি আম্মু, তুমি ঘুমাওনি? না, ঘুম আসছে না। আজ আমি তোমাদের সাথে ঘুমাবো। প্লিজ প্লিজ, শুধু আজকে প্লিজ আম্মু, প্লিজ আব্বু। ওকে আসো আমার লক্ষ্মী মেয়ে। আসো সাদিক, তুমিও ঘুমিয়ে পড়ো, টেনশন করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা লিজা, তুমি কি জানো সীমা এসব কেন করছে? কেন সীমা শাওনকে উস্কে দিচ্ছে এসব বলে? না, আমিও এই বিষয়টা নিয়ে এখনো বুঝতে পারছি না সীমা এসব কেন করছে। টেনশন করো না, ঘুমিয়ে পড়ো। অতঃপর সাদিক, লিজা, স্বামীরা ঘুমিয়ে পড়ল। হঠাৎ গভীর রাতে ঘুম ভাঙে সাদিকের। খেয়াল করে দেখে স্বামীরা ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। সাদিক স্বামীরার মাথায় হাত বোলাচ্ছে আর ভাবছে, আমি কি তাহলে সত্যি স্বামীরার বাবা না? আর এই প্রশ্নের সাথে একটা প্রশ্ন ওর মাথায় ঘোরপাক করছে, আর সেটা হলো শেফালি। হ্যাঁ, শেফালি সেদিন তাহলে কার বাচ্চার কথা বলেছিল আমায়? ও তো আমাকে বলেছিল যে ওর বাচ্চার বাবা আমি, ওর গর্ভে আমার সন্তান। তাহলে এই দুটোর প্রশ্নের উত্তর খুঁজতেই ব্যস্ত এখন সাদিক। এদিকে সীমার ডিনার করে সব কিছু গুছিয়ে রেখে নিজের রুমে গিয়ে শুয়ে পড়বে, তখনই ওর ফোনটা বেজে উঠল। তারপর সীমা মোবাইল হাতে নিয়ে দেখে শাওনের কল। সীমা তাড়াতাড়ি করে রিসিভ করলো, আর রিসিভ করতে শাওন বলল, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ, তোমার ভয় পাওয়ার কারণ নেই, আমি এত সহজে ধরা পড়ব না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন রাখি। আরে দাঁড়াও, কথা আছে। হ্যাঁ বলো, কি বলবে? তুমি হঠাৎ করে মাঝপথে আমাকে ছেড়ে দেবে না তো? সীমা, আসলে আমার কেন জানি মনে হচ্ছে এগুলো আমরা ঠিক করছি না। সাদিক ভাইয়াকে এভাবে হ্যারাসমেন্ট করা কি ঠিক হচ্ছে? আর তুমি আমাকে এখনো পর্যন্ত বলনি যে কেন তুমি এমন করছো সাদিক ভাই এবং ওদের সাথে। সব বলবো শাওন, আমাকে আর কিছুদিন সময় দাও। আর হ্যাঁ, আমি তোমাকে যেভাবে যেভাবে বলেছি তুমি ঠিক সেভাবেই করবে, ওকে? আর তারপর তোমার কাজ প্রায় শেষ। শাওন চুপ। হ্যালো শাওন, কথা বলছো না কেন? হ্যাঁ বলো। যা বলছি সেটা কাল করবে, ঠিক আছে? আমি আর পারবো না সীমা। পারবো না বললে তো হবে না শাওন, তোমার সাথে আমার ডিল হয়ে গেছে। আর তার জন্য তুমি আমাকে যা যা বলেছো আমি সব করেছি। টাকা পয়সা, এমনকি নিজের দেহ পর্যন্ত দিয়েছি তোমাকে। আর তোমাকে তোমার ক্রাশ লিজাকেও ভোগ করার রাস্তা তৈরি করে দিয়েছি। শাওন, তোমার জন্য আমি এত কিছু করেছি, আর তুমি কিনা এখন বলছো পারবে না? প্লিজ সীমা, এখন প্লিজ এসব বলে লাভ নেই শাওন। তোমাকে তোমার কাজ করতেই হবে, আর আমি যেটা বললাম সেটা আগামীকালই করবে। এখন রাখছি, বলেই কলটা কেটে দিল সীমা। পরের দিন সকালবেলা সাদিক প্রতিদিনের মতন অফিস চলে গেল। এদিকে সীমার কথা মতো শাওন লিজার বাসায় এসে হাজির। শাওনকে দেখে লিজা রেগে গিয়ে বলল, কেন এসেছিস শাওন তুই? ভাবি, তুমি ভালো করেই জানো কেন এসেছি। হ্যাঁ আমি জানি, কিন্তু এটা জানি না তুই হঠাৎ করে এসব করছিস কেন। আমি তো তোকে বলেছি স্বামীরা তোর মেয়ে না। দেখো ভাবি, এসব শোনার জন্য আমি আসিনি। স্বামীরা আমারই মেয়ে, আর তুমি যদি ওকে নিজের ইচ্ছায় না দাও তাহলে আমি পুলিশে কমপ্লেন করব, আর প্রয়োজন হলে ডিএনএ টেস্টও করাবো। কি বললি তুই শাওন? তুই পুলিশের ভয় দেখাচ্ছিস, টেস্টের ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, কারণ তোমরা আমার মেয়েকে আটকে রাখছো। ঠিক আছে, তুই তোর যা ইচ্ছা কর, দেখবো পুলিশ কি করতে পারে, কি করে আমার থেকে স্বামীরাকে নিয়ে যায়। ভাবি, তাহলে তুমি স্বামীরাকে দেবে না? না, দেব না। ঠিক আছে, বলেই রাগী বোন নিয়ে চলে গেল শাওন। এদিকে লিজা হতাশ হয়ে বসে পড়ল সোফায়, আর মনে মনে ভাবছে, কি করতে গিয়ে কি করে ফেললাম আমি। নিজের দেহের বিনিময়ে যাকে পেয়েছি তাকে এখন হারাতে হবে বলে মনে হচ্ছে। কারণ লিজা খুব ভালো করেই জানে যে সামিরা সাদিকের নয়, স্বামীরা শাওনের মেয়ে। বিকালবেলা সাদিক ক্লান্ত হয়ে বাসায় ফেরে। সাদিককে ক্লান্ত দেখে সীমা বলল, ভাইয়া ফ্রেশ হয়ে আসেন, আমি নাস্তা রেডি করছি। সাদিক সীমার দিকে সন্দেহের নজরে তাকালো, কিন্তু কোনো প্রমাণ না থাকায় কিছু বলতে পারল না।
রাত 10টা। প্রতিদিনের মতন যে যার মতন ডিনার সেরে ঘুমিয়ে পড়ল। সীমা ডিনার করে ঘুমানোর আগে শাওনকে ফোন করলো। শাওন, আজ কিন্তু ফাটিয়ে দিয়েছো, তুমি আজ চাইলে আসতে পারো। না সীমা, পারবো না। তাই নাকি? চাঁদা কোন দিকে উঠেছে? হ্যাঁ, যে ছেলে ছুরি থেকে বুড়ি কাউকে ছাড়ে না, সে আজ বলছে পারবো না। সরি সীমা, আজ নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে। নিজের শারীরিক চাহিদা মেটানোর নেশায় আমি অনেক নিচে নেমে গেছি। প্লিজ আমাকে মুক্তি দাও সীমা। তুমি চাইলেই এখন আর সেটা সম্ভব না শাওন, কারণ তুমি এখন পুরোপুরি ফেঁসে গেছো। ওপাশ থেকে শাওন চুপ। কি হলো শাওন, কথা বলো। সীমা, কেন এটা করছো? দেখো শাওন, এখন কথা ঘুরিয়ে লাভ নেই। আগামীকাল সাদীপ ভাইয়া বাসায় থাকবে আর তুমি সকাল সকাল চলে আসবে। হতে পারে কালকেই এই গল্পের ইতি টানবো। কি ইতি টানবে তুমি সীমা? আর এই গল্প তোমার আসল চাহিদা কি একটু বলবে প্লিজ? কাল সব জানতে পারবে শাওন। আমি এখন রাখছি। এদিকে লিজা সাদিককে শাওন এসে যা যা বলেছে সব বলে দিল। পরের দিন সকালবেলা শাওন আবার আসলো সাদিকের বাসায়। শাওনকে দেখে সাদিক বলল, চল শাওন, আজ তুই যা চাইবি তাই হবে। কিন্তু ভাইয়া, আজ আমি তোমাকে কিছু বলতে চাই। এখন আর কোনো কথা নয় শাওন, আজ আমার প্রুফ চাই। চল। ভাইয়া একটু দাঁড়াও প্লিজ। সীমা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। সাদিক শাওনের আর কোনো কথা না শুনে টানতে টানতে নিয়ে গেল। লিজাও আর কিছু বলল না। বাইরে বের হয়ে সাদিক ওর গাড়ি বের করে শাওনকে নিয়ে হসপিটালে চলে গেল। গিয়ে ডক্টরকে দুজনের স্যাম্পল দিয়ে এলো। কিন্তু স্বামীরার? ডক্টর এমন প্রশ্নে সাদিক বলল সেটা একটু পর এসে দিয়ে যাবে। তুই এবার যেতে পারিস শাওন। কিন্তু ভাইয়া, আমার একটা কথা শুনবা তো? তোর কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই। এখন যা হবে রিপোর্ট আসলে আর আমি তোকে খবর দিয়ে দেব। কিছুক্ষণ পর বাসায় ফিরল সাদিক। লিজা সাদিককে দেখে দৌড়ে গেল ওর কাছে। গিয়ে সাদিকের গায়ে হাত রেখে বলল, কি করলে সাদিক? সাদিক লিজার হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে কোনো কথা না বলে ওপরে চলে গেল। বিকালবেলা সাদিক স্বামীরার স্যাম্পেলও দিয়ে আসলো ডক্টরের কাছে। আর তার কিছুদিন পর রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে সাদিক। এমন সময় ওর ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখে ডক্টরের কল। রিসিভ করলো সাদিক। আপনার রিপোর্ট চলে এসছে, আগামীকাল যে কোনো সময় এসে নিয়ে যান। তারপর সাদিক কলটা কেটে দিল। বুকের ভিতর দুরুদুরু করছে। কি হবে যদি রিপোর্টে এটা আসে যে স্বামীরা শাওনের মেয়ে? কি করে মুখ দেখাবো? তারপর সাদিক নিজেকে শক্ত করে নিয়ে বলল, যা হওয়ার হবে, কিন্তু এই যন্ত্রণার হাত থেকে তো মুক্তি পাবো। এদিকে শাওনও কিছুটা চিন্তায়। মনে মনে ভাবছে সীমার পাল্লায় পড়ে খুব বড় ভুল করে ফেলেছি। এসব ভাবতেই শাওনের মোবাইলটা বেজে উঠল। হাতে নিয়ে দেখে সাদিকের কল। রিসিভ করতেই সাদিক বলল, আগামীকাল আমার বাসায় চলে আসবি 10টার দিকে। পরের দিন সকালবেলা সাদিক অফিসে না গিয়ে হসপিটাল থেকে রিপোর্ট আনতে চলে গেল। তারপর রিপোর্ট নিয়ে বাসায় চলে আসে সাদিক। এসে দেখে লিজা, শাওন, সীমা সবাই বসে আছে। আর সাদিকের হাতে রিপোর্টটা দেখে লিজার বুক কেঁপে উঠল, কারণ সে শিওর যে এই রিপোর্টে নিশ্চয়ই সাদিকের জায়গায় শাওনের নাম আছে। তাই লিজা কেউ কিছু বলার আগেই সাদিকের হাত থেকে রিপোর্টটা খামটা বের করে নিতে চাইল, কিন্তু সাদিক তা দিল না। পরে সাদিক খামের ভিতর থেকে রিপোর্টের কাগজটা বের করবে, তখনই শাওন বলল, এসব করো না ভাইয়া, তার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। না, আর যা বলার এই কাগজ বলবে। প্লিজ ভাইয়া, আমার কথাটা তো শোনো। সাদিক কোনো কথা না শুনে রিপোর্টটা বের করলো। আর এদিকে লিজার শাওনের বুক কাঁপানোর গতি বেড়ে গেল। লিজা লজ্জায় মাথা নিচু করে রইল, আর শাওনও কিছু বলছে না। তারপর সাদিক রিপোর্টটা বের করলো, আর বের করে দেখে নীরব হয়ে দাঁড়িয়ে আছে। সাদিক কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আস্তে আস্তে বসে পড়লো। আর সাদিকের এমন অবস্থা দেখে লিজা দৌড়ে এসে সাদিককে ধরলো, সাথে শাওনও। কিন্তু সীমা এলো না। সীমা ঠায় দাঁড়িয়ে আছে। তারপর শাওন পড়ে থাকা পেপারটা কাঁপা কাঁপা হাতে তুলে নিল। নিয়ে একবার দুবার ভালো করে চেক করে দেখলো। দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। ছেড়ে কাউকে কিছু না বলে সোজা সোফায় গিয়ে বসে পড়লো। তারপর লিজা সাদিককে ধরে সোফায় বসালো এবং লিজাও কাঁপা কাঁপা হাতে শাওনের হাত থেকে পেপারটা নিয়ে দেখতে শুরু করলো। তারপর লিজা দেখলো সব কিছু ঠিকঠাকই আছে, কিন্তু বাবার জায়গায় যে নামটা দেখলো লিজা এতে খুব অবাক হয়ে যায়, কারণ সেখানে পরিষ্কার লেখা স্বামীরার ডিএনএর সাথে শাওনের সাথে নয়, ম্যাচ করেছে সাদিকের সাথে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সেদিন যে ডক্টর বলল সাদিক কখনো বাবা হতে পারবে না। লিজার মাথায় ঘুরতে লাগলো, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে সাদিকের পাশে গিয়ে কিছু বলতে চেয়েও পারল না। আবার ফিরে এলো। তারপর শাওনকে প্রশ্ন করলো, বল শাওন,
স্বামীরা কার মেয়ে এখন বল। ভাবি, আমি আসলে অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো, সীমা আমাকে যেভাবে বলেছে আমি শুধু সেভাবেই করেছি। এসব সীমার প্ল্যান ছিল শুরু থেকে। তারপর লিজা সীমাকে বলল, বল সীমা, এসব তুই কেন করেছিস? সীমা চুপ। চুপ করে আছিস কেন সীমা? আমি মানছি এখানে দোষ আমার ছিল, তাহলে তুই সাদিকের মতন নিষ্পাপ কাউকে কষ্ট দিলি কেন? কি? সাদিক নিষ্পাপ? লিজা, তুমি কতটা চেনো ওকে, কতটা জানো তুমি সাদিককে যে নিষ্পাপ বলছো? হঠাৎ করে সীমার মুখে এমন কথা শুনে সাদিক অবাক হয়ে মাথা তুলে সীমার দিকে তাকালো, আর সাথে শাওন এবং লিজাও। লিজা আবারও তাকে বলল, বল সত্যিটা কি, কেন করেছিস এমন? কারণ আমি চেয়েছি সাদিককে বোঝাতে যে কারোর সন্তান কেড়ে নিলে কেমন লাগে। মানে? মানে ওকেই প্রশ্ন করো, শেফালিকে। সাদিক তো এবার পুরোই থ হয়ে গেল। মনে মনে ভাবছে, সীমা শেফালিকে কিভাবে চেনে এবং জানে? শেফালি কে? সাদিক? সাদিক চুপচাপ। লিজা, তুমি কি মনে করো সাদিক তুমি প্রথম পক্ষ? না লিজা, না, তুমি দ্বিতীয় পক্ষ। সাদিক আগেও বিবাহিত ছিল, আর সবচেয়ে বড় কথা হচ্ছে সাদিক এখানে থাকতোই না। সাদিক আগে অন্য জায়গায় থাকতো এবং সেখানে ভালোবেসে বিয়ে করে তার বেস্ট ফ্রেন্ড শেফালিকে। আর আমি হলাম সেই শেফালির বোন। আমি তখন বিদেশে পড়ালেখা করতাম। হঠাৎ একদিন মায়ের মুখে শুনি শেফালির কথা। আমার মনে হয়েছিল শেফালি বিপদে আছে, তাই আমি দেশে ফিরে আসি এবং তারপর জানতে পারি সাদিক শেফালিকে মারধর করে। এবং যখন জানতে পারি যে শেফালি অন্তঃসত্ত্বা, তখন তার ওপর আরও অত্যাচার শুরু করে। ঘরে বন্ধ করে দিন রাত তাকে মারধর করে। আর এর কারণ ছিল বাচ্চাটা। সাদিক মনে করত বাচ্চাটা নাকি অন্য কারোর। এইভাবে দিনের পর দিন তাকে মারধর করে অত্যাচার করার ফলে শেফালি মারা যায়। আমি মায়ের মুখে এসব শুনে সারা দিন কেঁদেছি, কিন্তু পরে ভাবলাম আমি কেন কাঁদছি, কাঁদবে তো এই জানোয়ারটা। তাই সব প্ল্যান করি, চলে আসি। এসে শুনি এ আবারও বিয়ে করেছে, তাই অনেক কষ্টে তোমাদের বাসা খুঁজে পাই। তারপর তোমাদের বাসায় চাকরানির কাজটা নিই, আর তারপর শুরু করি আমার কাজ। তোমাকে শাওনের সাথে মিথ্যে নাটক করে লাগিয়ে দিই, কারণ আমার প্ল্যান ছিল ফাঁকা বাসায় এই লোকটাকে খুন করব। কিন্তু পরে ভাবি, একে খুন করে কি করব? খুন করলে যদি এর মতন মানুষরূপী জানোয়ারগুলো ভালো হতো, তাহলে একে রাস্তার ওপর কুপিয়ে খুন করতাম। কিন্তু সেটা তো আর হবে না, তাই একে এভাবে শাস্তি দিতে চেয়েছিলাম। আর শাওনের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, সব ছিল আমার প্ল্যানের অংশ মাত্র। কিন্তু আমি কেন প্রেগনেন্ট হলাম না? আর ওই ডাক্তারটা মিথ্যে বলল? লিজা বলল, তুমি প্রেগনেন্ট হওনি কারণ আমি তোমাকে নিয়মিত পিল দিতাম চায়ের সাথে। আর ওই ডক্টর, ও আমার দুলাভাই ছিল। দুলাভাই আমার কথাতেই তোমাকে ওসব বলেছিল। তাহলে শাওনকে কিভাবে হাতে নিলে? শাওনের মতন মেয়েখোরদের হাতে নিতে সময় লাগে নাকি? আর লিজা, তুমি হয়তো জানো না, শাওন তোমার লোভে ওসব করতে রাজি হয়ে যায়। যদি শাওন আগে পুরোটা জানতো না, শাওন অবাক হয়ে বসে আছে, কোনো কথা বলল না। এমন সময় সাদিকের বাসার সামনে একটা গাড়ির হর্ন শুনতে পায় সবাই। আর তখনই সীমা বলে উঠল, আমার চলে যাওয়ার সময় হয়েছে, আমি আসি। আর হ্যাঁ সাদিক, পারলে আমাকে ক্ষমা করে দিও আর নিজেকে শুধরে নিও। শাওন, তুমিও। আসি আমি, বলেই চলে গেল সীমা। সীমার পিছন পিছন শাওনও চলে গেল, আর সাদিক আর লিজা বসে আছে। সাদিক মনে মনে ভাবছে, এই চাহিদা ইচ্ছা জিনিসটা আসলেই বড় অদ্ভুত। সৎ ইচ্ছা বা চাহিদা হলে আপনি হবেন সাকসেস, আর যদি অসৎ ইচ্ছা হয় তাহলে আপনাকে এমন জায়গায় নিয়ে দাঁড় করাবে যা কখনো আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই গল্পে সবাই একটু হলেও দোষী। এখানে সাদিক লিজাকে বা লিজা সাদিককে কেউ কারোর দিকে আঙুল তুলে বলতে পারবে না যে তুমি দোষী। সব চরিত্রেরই একটা না একটা চাহিদা ছিল। তবে লিজা নিজেকে ভেবেছে যে সে এই গল্পের রচয়িতা, কিন্তু লিজাকেও অবাক করে দিয়ে সীমা প্রমাণ করেছে যে মানুষ যেটা ভাবে সেটা সব সময় ঠিক হয় না। প্রিয় দর্শক, যদি আজকের গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে আপনার মূল্যবান একটি কমেন্ট করুন। আর হ্যাঁ, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামীকালের নতুন এবং আকর্ষণীয় গল্প নিয়ে। ধন্যবাদ।